অসঙ্গতির কথা বলে, আপনার কথা বলে। আর সেই জন্য আমাদের সঙ্গে সংযুক্ত থাকতে আমাদের ইউটিউব চ্যানেলটি, ফেসবুক পেজটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমরা আজকে গোপালগঞ্জ থেকে বলছি। আমাদের লাইভের শিরোনাম, আমরা গোপালগঞ্জ থেকে বলছি। গতকাল 16ই জুলাই বাংলাদেশ গোপালগঞ্জে যে ঘটনা ঘটে গেছে, বর্বরোচিত একটি ঘটনা, যেন অনেকটা 1971-এর একটা পুনরাবৃত্তি আমরা দেখতে পেলাম। শিশুকালে আসলে আমার যতটুকু বাবা মায়ের কাছ থেকে শোনা কথা, আত্মীয় স্বজনের কাছ থেকে শোনা কথা, অন্যান্য শ্রদ্ধাভাজন যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের কাছ থেকে যেটা শোনা কথা, 1971-এ ঠিক যেইভাবে পাক সেনাদার বাহিনী গোপালগঞ্জে এক এক করে মানুষ ধরেছে এবং হত্যা করেছে, তার একটি পুনরাবৃত্তি যেন গতকাল আমরা দেখতে পেলাম। সেই বিষয় নিয়েই যারা ওখানে আসলে সরেজমিনে উপস্থিত ছিলেন, প্রতিবাদ গড়ে তুলেছিলেন, প্রতিরোধ গড়ে তুলেছিলেন, কথা বলেছিলেন কিংবা প্রত্যক্ষদর্শী, তাদেরকে নিয়েই আমরা আজকে লাইভে সংযুক্ত হয়েছি এবং আমাদের সঙ্গে যদি সেখানের প্রত্যক্ষদর্শী আরো কেউ সংযুক্ত হতে চান, আমাদেরকে এখানে মেসেজ করুন। আমরা আপনাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দিব, আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত হতে পারেন। তো লাইভটি শুরু করার শুরু প্রথমেই আমরা চলুন একটি ভিডিও একটু দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের সকলের উদ্দেশ্যে আমরা শেয়ার করছি। মারছে পরিস্থিতি শেষ। এই ছেলেকে বাঁচানো আমার মনে হয় সম্ভব না। এই ছেলেকে বাঁচানো যাবে বলে আমার মনে হয় না। প্রথমেই চলে যাব আমাদের প্রিয় দিন মোহাম্মদ ভাইয়ের কাছে। দিন মোহাম্মদ ভাই, যদি আপনি আপনার সাংগঠনিক পরিচয়টা একটু দিতেন আমাদেরকে। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে দিন মোহাম্মদ ভাই, আপনি বলুন। আপনার কথা আমরা শুনতে পাচ্ছি দিন মোহাম্মদ ভাই, আপনি কথা বলুন। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন দিন মোহাম্মদ ভাই? আচ্ছা, তার বোধহয় আসলে নেটওয়ার্কটি অসুবিধা হচ্ছে কিনা। দিন মোহাম্মদ ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? রানা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, হ্যাঁ জি আপা, আপনার কথা বোঝা যাচ্ছে। জি আপা, দিন মোহাম্মদ ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? আচ্ছা, ওনার বোধহয় নেটওয়ার্কের আসলে খুবই সমস্যা হচ্ছে। করতে পারি। আপনি একটু, আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে একটু চলে যাই রানা শিকদারের কাছে। রানা শিকদার, আপনার সাংগঠনিক পরিচয়টা যদি আপনি একটু আমাদেরকে দিতেন। আমি মোহাম্মদ রানা শিকদার, গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলা সাজাইল ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি। ও হ্যাঁ, রানা শিকদার, কালকে এই ঘটনাস্থলগুলোতে কি আসলে আপনি উপস্থিত ছিলেন? আপনি কি একটু আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করবেন? হ্যাঁ জি আপা, আমরা কাল ঘটনা থেকে সকাল থেকেই, বলতে কি ভোর রাত থেকে আমরা উপস্থিত ছিলাম। আমাদের প্রস্তুতি ছিল, আপনি হয়তো লক্ষ্য করে দেখবেন যে অবৈধ স্বৈরাচার ইউনূস বাহিনীর গ্যাং সার্জিস হাসনাত ওরা বারবার উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল যে বুলডোজার দিয়ে টুঙ্গিপাড়া ঘুরিয়ে দেবে, লং মার্চ গোপালগঞ্জ করবে। আমরা গোপালগঞ্জবাসী, আমরা ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ এটা প্রতিহত করার জন্য শক্ত অবস্থানে রাজপথে অবস্থান করি। আমাদের অবস্থান ছিল খুবই পরিষ্কার। আমরা শান্তিপূর্ণভাবে মিছিল ও অবস্থান নেই। সেখানে পুলিশ আমাদের বাধা সৃষ্টি করে কয়েক দফায়। গোপালগঞ্জ সদরে দেখবেন যে পুলিশের সাথে আমাদের ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগ ও সাধারণ মা ভাই বোন বাবাদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়। আচ্ছা এক রানা, আপনি বললেন যে শান্তিপূর্ণভাবে আপনারা অবস্থান গ্রহণ করেছিলেন। এই অবস্থানটা আপনারা আসলে কেন গ্রহণ করেছিলেন? আপনাদের কাছে কি অবস্থা পূর্ব থেকে কোনো রকমের তথ্য বা কিছু ছিল? কি হ্যাঁ, প্রয়োজনীয়তা আসলে? আমাদের দ্বারে একটা তথ্য ছিল, ওরা বারবার ওই রাজাকার বাহিনী উস্কানিমূলক ভাবে ফেসবুকে পোস্ট করতেছিল
যে আতরে নিয়ে আসবে অনেকে। যারা নামে একটা মেয়ে আছে উপদেষ্টা পদে, তা ওরা বারবার উস্কানিমূলক বক্তব্য, বারবার বিভিন্ন কথাবার্তা বলতেছিল যে তারা টঙ্গীপাড়ায় আক্রমণ করার একটা পরিকল্পনা বা এরকম একটা চিন্তা ভাবনা তাদের ছিল। তো এটা তো আমরা গোপালগঞ্জবাসী মেনে নিতে পারি না। কারণ গোপালগঞ্জ জেলায় ধর্ম নির্বিশেষে সবাই আমরা বঙ্গবন্ধু শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রশ্নে আপোষহীন। আচ্ছা, বুঝতে পারলাম। একটু আগে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শাবানা আপা। আপা, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আমরা কিছু ভিডিও দেখছিলাম, সেই ভিডিওর বিষয়গুলো যদি আসলে আর একটু জানতে চাইবো। আমরা আরো কয়েকটা আসলে ভিডিও দেখে আসি, তারপরে এক এক করে আপনাদের কাছে আসলে জানতে চাইবো যে এইসব পরিস্থিতির মানে জি। আপনারা তো চাক্ষুষ সাক্ষী, আপনারা আপনাদের অভিজ্ঞতাগুলো আমাদের সঙ্গে শেয়ার করুন। দেখেন সেনাবাহিনী দর্শক, আপনারা ভিডিও দেখছিলেন যে কত কত মানুষ আসলে নির্যাতিত হওয়ার পরে হাসপাতালে, এবং আমরা এই যাবৎকাল আজকে পর্যন্ত 24 ঘন্টার উপরে জানতে পেরেছি 21 থেকে 23 জনের মতন আসলে হতাহতের ঘটনা, এবং একদম আমার কাছে তথ্য আছে যে 4 জন নিহত হয়েছেন। ওখানে যারা একদম প্রত্যক্ষদর্শী কিংবা উপস্থিত ছিলেন তারা হয়তো আরো ভালো বলতে পারবেন। দিন মোহাম্মদ ভাই, আপনি কি আমার কথা সুস্পষ্টভাবে শুনতে পাচ্ছেন এখন ভাই? দিন মোহাম্মদ ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আহ, আচ্ছা, নেটওয়ার্কের বোধহয় আসলে সমস্যা হচ্ছে দিন মোহাম্মদ ভাইয়ের। শাবানা আপা, আপনার কাছে একটু জানতে চাইবো, গতকালে গোপালগঞ্জের আপনি নিজে উপস্থিত থেকে যা আসলে অভিজ্ঞতা করেছেন, এবং যেই হতাহতের চিত্রগুলো এবং ভিডিওগুলো আমরা দেখাচ্ছিলাম আমাদের লাইভের মধ্যে, সেগুলো বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু কিছু বলতেন যে এইভাবে পুলিশ এবং সেনাবাহিনী কেন গোপালগঞ্জের মানুষের উপরে আক্রমণ করলো, আপনারা কি করেছিলেন? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আমরা আপনারা বিগত আপা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশ ত্যাগ করার পর থেকে এই পর্যন্ত আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমরা কখনো কোনো সহিংসতায় জড়াইনি এই পর্যন্ত। কিন্তু আমরা আমাদের পুণ্যভূমি বাংলাদেশ, তারা আপনার হচ্ছে এনসিপি, এই যে খুনি ইউনূসের সন্ত্রাস বাহিনী, এরা হচ্ছে লং মার্চ টু গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া আমাদের পুণ্যভূমি ভাঙবে, এটা বিভিন্নভাবে প্রচারণা করেছে। কিন্তু আমাদের ইচ্ছা এটাই যে আমরা আমাদের পুণ্যভূমিতে রক্ষার জন্য আমরা আপোষহীন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রসঙ্গে আমরা আপোষহীন। গোপালগঞ্জের মাটি, বঙ্গবন্ধুর ঘাঁটি, আওয়ামী লীগের ঘাঁটি এবং শেখ হাসিনার সাথে কোনো আপোষ নাই আমাদের। আমরা এজন্য ছিলাম, আমরা সবাই শান্তিপূর্ণভাবে, ওরা যদি ঢুকতো কিছু করতো এটা আমাদের সমস্যা নেই, কিন্তু ওরা পূর্ব পরিকল্পিত অস্ত্র শস্ত্র দিয়ে কিভাবে কি করতে পারছে এটা আপনারা দেখছেন। আমরা এগুলোর পরিস্থিতির শিকার, আমাদের ভাইয়েরা আমাদের সামনে খুন হয়েছে, এগুলো সব আপনারা দেখতেছেন। এবং শুধু কালকে থেকে এই পর্যন্ত তারা তো সুস্থ নেই, আমাদেরকে সুস্থ রাখতেছে না, তারা আমাদের মানে বাচ্চাদের পর্যন্ত ধরে নিয়ে যাচ্ছে ঘর থেকে, ব্যবসায়ী ভাইদেরকে ঘর দোকান থেকে তুলে নিয়ে যাচ্ছে। এগুলো যা করতেছে মানে এগুলো কি আমাদের কাছে, মানে আপনাদের কাছে আমাদের এই একটাই চাওয়া যে এটা এটা কি, এটা কি কোনো রাজনৈতিক দল? বাংলাদেশে কি এরকম রাজনৈতিক দল পূর্বে আর কখনো কেউ দেখতে পাচ্ছে? আপনাদের জানা মতে আসলে কি পরিমাণ সর্বপ্রথম আসলে আহ আক্রমণটা কারা করে? গোপালগঞ্জবাসী, কিংবা বলা হচ্ছে যে তারা বলছে যে আওয়ামী লীগের গুন্ডা পান্ডারা এই কাজ করেছে, আওয়ামী লীগ সশস্ত্র হামলা করেছে। আমরা যে কটা মানুষকে আসলে দেখলাম সেনাবাহিনী পেটাচ্ছে মারছে, তাদের কারো হাতে কিন্তু আমরা অস্ত্র দেখিনি, এমনকি একটা লাঠিও ছিল না। এই বিষয়ে কি একটু দিন মোহাম্মদ ভাই আমাদেরকে কিছু বলবেন? জি, অবশ্যই। আমাকে কি শোনা যাচ্ছে আপা? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন বলুন ভাই। জি, ধন্যবাদ আপা আপনাকে আমাকে এখানে যুক্ত করে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আসলে
আপনারা দেখছেন যেটা এই এরা এখানে গোপালগঞ্জে আসার আগেই তারা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ভাবে উস্কানি দিচ্ছিল। গোপালগঞ্জবাসীকে উদ্দেশ্য করে প্রতিনিয়ত তারা উস্কানি দিচ্ছিল এবং তারা গোপালগঞ্জের মাটিতে এসে, যেখানে জাতির পিতার পূর্ণভূমি, যে মাটিতে জাতির পিতা শুয়ে আছে, যেখানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার জন্মস্থান, সেই মাটিতে এসে যদি উস্কানিমূলক কথা বলে, তারা এখানে মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিচ্ছিল, তারা এখানে আমাদেরকে প্রতিহত করবে এরকম স্লোগান দিচ্ছিল। এটা কিন্তু কোনো গোষ্ঠী বা কাউকে উদ্দেশ্য করে না, টোটাল জেলার মানুষকে উদ্দেশ্য করে তারা এইভাবে করে বলতেছিল। একটা পর্যায়ে যদি আপনি আমার বাড়িতে এসে আমাকে অপমান অপদস্থ করতে থাকেন, উস্কানিমূলক কথাবার্তা বলতে থাকেন, তখন হয়তো একটা সেন্টিমেন্ট খারাপ হতেই পারে। এখানে সেন্টিমেন্ট খারাপ বলতে তারা প্রতিহত করার চেষ্টাই করবে, কিন্তু সেই জায়গা থেকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে যেভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছে আপনারা দেখেছেন। যে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের একটি গর্বের জায়গা, কিন্তু আজকে সেই গর্বের জায়গা থেকে আমরা কি দেখলাম, যে সেই সেনাবাহিনী নির্বিচারে দেশের সাধারণ মানুষকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে। কারণ একটা মানুষকে আপনি যদি কোনোভাবে ভায়োলেট মানুষকে কন্ট্রোল করার চেষ্টা করেন, তাকে আপনি অনেকভাবেই কন্ট্রোল করতে পারতেন, কিন্তু সেটা না করে আপনি দেখবেন প্রতিটা গুলি করা হয়েছে পেটের থেকে বুকের ভিতরে, এই জায়গাগুলোতে, যাতে হত্যার উদ্দেশ্যে, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে হত্যার উদ্দেশ্য করে এই গুলিগুলো করা হয়েছে। এবং পরবর্তী টাইমে এখানে 44 ধারা জারি করা, তারপরে গত রাতের যে ঘটনাগুলো, 1971 সালের আপনার 25শে মার্চের যে ইতিহাসগুলো আমরা পড়ছি, আমরা হয়তো সেই ইতিহাস দেখি নাই, তো আমার কাছে মনে হলো যে আমরা সেই ইতিহাসটা আসলে এবার দেখলাম, যে 25শে মার্চে কিভাবে নির্বিচারে পাকিস্তানি সেনাবাহিনীরা নিরস্ত্র বাঙালির উপরে হামলা চালিয়েছিল। তদ্রূপ এই আপনার ইনুস গঙের যে রক্ষিত সেনাবাহিনী, তাদের আচরণ ঠিক সেই রকমই ছিল। এবং পরবর্তী সময় আজকে যে অবস্থা হয়েছে, আমি আপনাকে ছোট একটি তথ্য জানাইতে চাই। আর্মড ফোর্স নামে একটা ফোর্স আছে বাংলাদেশে। এই ফোর্সের আপনার 1250 জন ফোর্স নিয়োগ করা হয়েছে শুধুমাত্র গোপালগঞ্জের জন্য। প্রতি 5টি উপজেলায় 250 জন করে প্রতি উপজেলায় দেওয়া হয়েছে। আপনার ABPN আপনার 250 জন এক্সট্রা নিয়োগ দেওয়া হয়েছে, প্রতি থানায় 50 জন করে। আপনার সেনাবাহিনী তো আছেই, সেনাবাহিনীর যে সাজোয়া যান আছে, এগুলো বাদেও আরো 6টি সাজোয়া যানকে এখানে যুক্ত করা হয়েছে। আপনার 200 প্রতি থানায় ওসিদের নির্দেশনা দেওয়া হয়েছে আজকে রাতের জন্য 200 করে গ্রেপ্তার দেখাইতে হবে, মিনিমাম 200 এক এক থানায় গ্রেপ্তার জন্য। গোপালগঞ্জ সদর থানায় 200 এবং পার্শ্ববর্তী থানাগুলো 100 করে গ্রেপ্তার আজকে রাতের ভিতরে এদেরকে দিতে হবে। এবং গতকালকে রাতে যে কি পরিমাণ গ্রেপ্তার তারা করছে আসলে এটা সঠিকভাবে বলা যায় না। বিদ্যুৎ বন্ধ করে তারা কিন্তু নির্বিচারে মানুষকে টর্চারিং করছে, যে ভিডিওগুলো আমরা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা দেখা গেছে। এখানে এই গ্রেপ্তারের সময় কোনো সাংবাদিক, কোনো মিডিয়ার কর্মীরা ছিল না, তারা তাদের মতো করে বিদ্যুৎ বন্ধ করে এভাবে নির্বিচারে মানুষকে অত্যাচার করছে, যেটা আসলে মিডিয়াকে কাভারেজ করে নাই, মিডিয়াকে জানানো হয় নাই, মিডিয়া জানেও না, তাদের মতো তারা এইভাবে করে করছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন আসলে 1971 সালের 25শে মার্চের মতন একটি ভয়াল রাত এবং দিন গতকালকে আসলে গোপালগঞ্জে ঘটে গেছে। আমাদের মধ্যে আর এক ভাই মর্তুজা মমিন যুক্ত হয়েছেন। আমি তার কাছে একটু তার আপনার যদি সমস্যা না থাকে আপনার সাংগঠনিক পরিচয়টা আপনি চাইলে দিতে পারেন, এবং সেই পরিচয়টা দিয়ে আমাদেরকে একটু কালকের দিনের আসলে যে ঘটনা গোপালগঞ্জে ঘটলো, আপনি প্রত্যক্ষভাবে যা আসলে দেখেছেন সেটা যদি একটু আমাদেরকে বলতেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা শান্তি প্রগতির মশালবাহী সংগঠন, যে সংগঠনটি কর্মী গড়ার পাঠশালা, যে পাঠশালায় দেওয়া হয় বিদ্যার সাথে বিনয়, শিক্ষার সাথে দীক্ষা, অন্তরে দেশপ্রেম, রক্তে মুক্তিযুদ্ধের চেতনায় বলিয়ান সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। আমি সেই ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের একজন ক্ষুদ্র কর্মী।
এবং টুঙ্গিপাড়া থানাধীন ডুমুর ইউনিয়ন ছাত্রলীগের সেক্রেটারি। আপা আসলে পরিচয় দিতে আমি গর্ববোধ করি, আমি বাংলাদেশ ছাত্রলীগের এবং বঙ্গবন্ধু নিজ হাতে গড়া সংগঠনের একজন কর্মী। আমরা ভয় পাই না। আর ছাত্রলীগ প্রত্যেকটা লড়াই সংগ্রামে ছিল। এদেশ যতবার মুখ থুবড়ে পড়েছে ক্লান্তি লগ্নে, ততবারই বাংলাদেশ ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে। আর আমি সেই সংগঠনের কর্মী। আমরা এগুলো ভয় পাই না। আমাদের হয় হত্যা করে, মামলা করে, ভয়ভীতি দেখে আমাদের দাবায় রাখতে পারবে না। আমরা মরতে শিখেছি, আমাদের ইনশাল্লাহ কেউ দাবায় রাখতে পারবে না। আমরা AK-47 এর সামনে দেখেন রাজপথে দাঁড়ায় আমার আপনার বোধহয় নেটওয়ার্কটা প্রবলেম করছে সম্ভবত। হ্যাঁ, মনে হয় নেটওয়ার্ক প্রবলেম করছে। উনি আস্তে আস্তে, আমরা এই মাঝখানে কালকের ভয়াল কিছু মুহূর্ত এবং সেনাবাহিনীর কিছু বর্বরতার চিত্র একটু দেখি সবাই মিলে। হ্যাঁ বল, কয়জন আছে বল, সত্যি করে বল, কয়জন আছে? এই চোপ বল, বল বল, সত্যি কথা বল, বল। হ্যাঁ সত্যি কথা বল, সত্যি কথা বল, বল। রানা শিকদার, আপনার বয়সী অনেককে দেখছিলাম ওখানে আসলে মারধর করা হচ্ছিল। আপনি কি আমাদেরকে একটু বলবেন যে এরা কারা এবং এদেরকে এইভাবে সেনাবাহিনী কেন পেটাচ্ছিল? তাদের অপরাধ কি ছিল? তারা কি কোনো সশস্ত্র হামলা সেনাবাহিনীর উপরে করেছিল কিনা? তারা কি কোনো আসলে কোনো রকম অ্যাটাকের সঙ্গে জড়িত ছিল কিনা? তারা কি আসলে কোনো দুর্বৃত্তিকারী কিনা, বা তারা কি করেছে যে কারণে সেনাবাহিনী তাদেরকে এইভাবে করে পিটাচ্ছিল এবং জিজ্ঞাসা করছিল বারবারই যে সঙ্গে আরো কারা আছে, বল, কোথায় আছে বল। রানা শিকদার, প্লিজ। তো বিষয়টা হচ্ছে কি, আপনি প্রথম থেকে খেয়াল করবেন, আমাদের উপর যখন গুলি ছাত্রলীগ করিস না, আমাদের অপরাধ তো একটাই, আমরা ছাত্রলীগ। ছাত্রলীগ করলে গুলি করে মেরে ফেলা হচ্ছে, ছাত্রলীগ করলে তার ছাত্রত্ব বাতিল করা হচ্ছে, ছাত্রলীগ করলে তাকে অত্যাচার করা হচ্ছে। এখন এই কালে সেদিনের পুরো ঘটনাটাই আমাদের গোপাল লীগের সকলে অ্যাক্টিভ ভাবে প্রতিহত করে এবং এই দখলদার ইউনুস বাহিনী, আপনি খেয়াল করবেন প্রত্যেকে, পুলিশ বলেন, বিজিবি বলেন, ফায়ার সার্ভিস বলেন, সেনাবাহিনী বলেন, সকলের একটা কথাই, ধরার সাথে থেকে ছাত্রলীগ করছে, করতেছে, তাকে অত্যাচার করতেছে। তা গুলি করে তো আন্দোলন দমিয়ে রাখা যাবে না। এভাবে কতদিন? আমরা তো মরতে শিখেছি, আমাদের তো আর মরার ভয় নাই। আমাদের রমজান ভাই, দীপ্ত ভাই, সোহেল রানা ভাই, ইমন ভাই জীবন দিয়েছেন। এই সকল শহীদের মৃত্যু, এই রক্তের প্রতিদান, আমরা এর প্রতিশোধ তো নিব অবশ্যই। এই রক্ত তো বৃথা যেতে পারে না। এই নিষ্পাপ জীবন, এ তার মূল্য তো অবশ্যই এই দখলদার ইউনুস বাহিনী দিতে হবে। আপনি খেয়াল করবেন আজকে গোপালগঞ্জে আমাদের শহীদ ভাইদের ঠিক মতন জানাজা ও কবর দেওয়ার জন্য চাপ দিয়েছিল দ্রুত, ঠিক মতন জানাজায় অনেকে অংশগ্রহণ করতে দেয় নাই। প্রশাসন চাপ দিয়েছিল যাতে দ্রুত তাদের কবর দিয়ে দেওয়া হয়। আমরা তো আপনার এই 1971 সালের মতন আছি, পাকিস্তান হানাদার বাহিনী আসতেছে আর আমাদের উপর নিপীড়ন করতেছে। আচ্ছা, আহ
প্রিয় মর্তুজা ভাই, আপনার কথার মাঝখানে আসলে বোধহয় নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, যে কারণে আপনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। আমি আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই। আমরা বেশ কয়েকটা ভিডিওতে দেখছিলাম যে অনেক সেনাবাহিনী বেশ কিছু যুবকদেরকে একটা গ্যারেজের মতন জায়গা বা কোথাও ধরে প্রচন্ড রকমের পেটাচ্ছে এবং বলছে সাথে আর কারা আছে বল, এক্ষুনি বল বলে বেধড়ক মারধর করছে। তাদেরকে এইভাবে করে মারধর এবং ধরার পিছনের কারণগুলা কি আসলে? আপনার কি মনে হয় গতকালকে গোপালগঞ্জে এই ঘটনাটা ঘটলো কেন? এর পিছনে কি কারণ রয়েছে? ধন্যবাদ আবু। আমি প্রথমে বলতে চাচ্ছি আমার এখানে আসলে একটু নেট সমস্যা করতেছে। দ্বিতীয়ত হচ্ছে গতকালকে যে ঘটনাটা ঘটেছে, আপনারা জানেন যে তারা পূর্ব ঘোষিত বিভিন্নভাবে আমাদের গোপালগঞ্জের নাম বদলে ফেলবে, গোপালগঞ্জ নিয়ে বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছে। গোপালগঞ্জ দেখেন সারা বাংলাদেশে তারা প্রোগ্রাম করতেছে। আমরাও উনি বোধহয় আবারও বিচ্ছিন্ন হয়ে গেলেন মনে হচ্ছে। হ্যাঁ, আমরা ওনাকে দেখতে পাচ্ছি না। আসলে বোধহয় নেটওয়ার্কের খুবই আসলে সমস্যা হচ্ছে। দিন মোহাম্মদ ভাই, আপনার কাছে একটু জানতে চাইবো যে কালকে আপনি সরেজমিনে হ্যাঁ দুঃখিত হ্যাঁ, এখন আবার হ্যাঁ হ্যাঁ, মমিন ভাই আপনি দুঃখিত আপু, বলুন, আসলে আপনি আমাদের বলুন, তো হ্যাঁ, জি আমাদের আসলে আপনি বলুন। নেটটা একটু স্লো করে দিচ্ছে। এটা তো গতকালকেরই চিত্র, আপনারা জানেন। তারপর থেকে আমাদের নেটে আসলে ওইভাবে একটু সার্ভারে খুব প্রবলেম করতেছে। তো আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের সমস্যা থাকার কথা না, তারা যদি শান্তি সম্পূর্ণভাবে সমাবেশ করে, কিন্তু তারা গোপালগঞ্জে দেখেন আপনি এই জুলাই সন্ত্রাস, এই সার্জিস আহমেদ তিনি পোস্ট করেছেন যে লং মার্চ ফর টু গোপালগঞ্জ। সব জায়গায় কিন্তু তারা কর্মসূচি দিছে, আর গোপালগঞ্জ দিছে লং মার্চ। এরা তারা পরিকল্পিতভাবে তারা 16 জুলাই আবু সাইদ হত্যা হয়েছে, সেই হত্যার প্রতিশোধ হিসেবে আমি মনে করি এটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমাদের ছাত্রলীগ ভাইদের এবং গোপালগঞ্জবাসীকে এই হত্যা করা হয়েছে। এটা গণহত্যা করা হয়েছে। কতজন হত্যা হয়েছে আমরা এখন পর্যন্ত নির্দিষ্ট পাই নাই, সংখ্যা আমরা বলতে পারবো না। আমাদের এখনো অনেক ছাত্রলীগ কর্মী ভাইয়েরা নিখোঁজ, আমরা তাদের সন্ধান পাচ্ছি না, আমরা ফোনে পাচ্ছি না, এরা গুম করে ফেলছে। এবং সেনাবাহিনী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী মানে এত বর্বরচিত আগে পরে আমরা কখনো দেখি নাই, যে এরকম তাদের কাছ থেকে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আমরা শান্তি সম্পূর্ণভাবে ছিলাম, আমরা তাদের কোনো বিঘ্ন ঘটায় নেই। কিন্তু আপনি দেখেন এই যে এনসিপি দল, এদের তো এখনো নিবন্ধন হয় নাই, কিন্তু সেনাবাহিনী যে পরিমাণ নির্বিচারে গুলি করছে আমাদের ভাইদের, যারা শুধু আপনি ইতিমধ্যে ভিডিও দেখছেন, একটা ভিডিওতে বলছে যে পুলিশ আমাদের এই যে ছাত্রলীগের রমজান, তাকে হ্যাঁ, আপনি রমজানের কথা বলছিলেন। মুর্তজা ভাই, আপনি কি আছেন নাকি বিচ্ছিন্ন হয়ে গেছেন? হ্যালো, নেটওয়ার্কের আসলে বোধহয় খুবই সমস্যা হচ্ছে। আশা করি উনি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে সংযুক্ত হবেন। উনি আসলে বলছিলেন সম্ভবত রমজানের কথা। আমরা একটু আসলে দেখতে চাই যে রমজানের সাথে আসলে কি ঘটেছিল। আমরা একটু মুর্তজা ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন ভাই? উনি বিচ্ছিন্ন হয়ে গেছেন। সুপ্রিয় দর্শক, আমরা কিছু আরেকটি ভিডিও ফুটেজ একটু দেখবো। আমার বাবা ভাই, আমার আপা গুলি করে মারি লেছে, এই যে গুলি করে মারি লেছে, এই যে তার বরবাদ নেই আমারে আর মামা কবে না।
আমি একটু দিন মোহাম্মদ ভাইয়ের কাছে জানতে চাইবো যে দিন মোহাম্মদ ভাই এই রমজানের আসলে অপরাধটা কি ছিল? তাকে আসলে কি দোষে এইভাবে হত্যা করা হলো? এরপরে জানতে চাইবো আমাদের মমিন ভাইয়ের কাছে। দিন মোহাম্মদ ভাই একটু বলবেন? আসলে রমজান জাতির পিতার আদর্শকে ভালোবাসে। সে এটাই হচ্ছে তার অপরাধ যে তার নিজ জেলাকে নিয়ে যেভাবে উস্কানি দেওয়া হচ্ছিল, নিজ জেলার মানুষকে নিয়ে যেভাবে মিথ্যাচার করা হচ্ছিল, এইগুলোর জন্য সে জাস্ট ওখানে প্রতিবাদ করছে বা ওখানে উপস্থিত হয়েছে। তাকে এজন্য আমরা যে ভিডিওটা দেখলাম যে একজন পুলিশের অফিসার তাকে নিয়ে যাচ্ছে এবং সেখানে সে বলতেছে তোকে রাখবো কোথায়, এবং তার কিছুক্ষণ পরেই তার লাশ পাওয়া গেল এবং তার যে বুকে গুলি, এটা কিভাবে অল্প সময়ের ভিতরে আমরা স্পষ্টভাবে এটা ধারণা করতে পারি যে এই যে পুলিশ অফিসার যে তাকে ধরে নিয়ে যাচ্ছিল, উনি তাকে এই রমজানকে নৃশংসভাবে হত্যা করছে পরিকল্পিতভাবে। আসলে এই টোটাল বিষয়টাকে, গতকালকের যে ঘটনাটা ছিল, এটা হচ্ছে সম্পূর্ণ একটি মেটিকুলাসলি ডিজাইনের মাধ্যমে এই ঘটানো হয়েছে। এখানে আরো বড় ধরনের পরিকল্পনা বা আরো বড় ধরনের কিছু করার চেষ্টা তাদের এখনো অব্যাহত আছে। মর্তুজা ভাই, আপনি বলছিলেন রমজানের কথা, কাজে আপনি এগুলো যখন ছিলেন না, আসলে এখন প্রতিহত করা দরকার। আপনি যখন ভিডিওতে ছিলেন না, আমরা সেই সময় আসলে রমজানের একটি ভিডিও ফুটেজ দেখেছি। আপনি রমজানের কথা বলছিলেন। আমি যেই প্রশ্নটি দিন মোহাম্মদ ভাইকে করেছি, আপনাকেও আমি করতে চাই। এরকম নৃশংস ভাবে প্রায় 5 থেকে 10 জন মানুষকে আমরা দেখলাম। এত ক্ষোভ কেন ছিল রমজানের উপরে পুলিশ এবং আর্মি? তিনি কি করেছিলেন? রমজানের হাতে কি কোনো অস্ত্র ছিল? সে কি কোনো আসলে অ্যাটাক করেছিল পুলিশ কিংবা সেনাবাহিনী কারোর উপরে? ঠিক যেমনটা আমরা আসলে দেখেছিলাম জুলাই মাসে আবু সাইদ, সে কিন্তু আসলে পুলিশের উপরে একটি আক্রমণ করেছিল। আপনাদের মনে আছে কিনা? আমাদের রমজান কি সেইভাবে আসলে পুলিশের উপরে কিংবা আর্মির উপরে কোনো আক্রমণ করেছিল গতকালকে? ধন্যবাদ আপু। আসলে এটা তো সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে আপনি দেখেন, রাষ্ট্র তো সম্পূর্ণ একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সাধারণ জনগণকে, সাধারণ ছাত্রছাত্রীদেরকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে মানে ভুল বুঝাইয়া রাজপথে নামায় দিয়ে এই অবৈধ দখলদার ইনুসগং বলছে যে লাশ ফালাও তাহলেই সরকার পড়ে যাবে। তাদের পরিকল্পনা এটা ছিল এবং সেই পরিকল্পনা বাস্তবায়ন করছে। আর আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী, মানবতার মা, তিনি কখনো চাননি যে রক্তের উপর দিয়ে তিনি ক্ষমতায় থাকবেন। তাই তিনি নীরবে সরে গেছেন। ইনশাল্লাহ বাংলার মানুষের মুক্তির জন্য তিনি অচিরেই দেশে ফিরে আসবেন। আর যে কথা আপনি, যে প্রশ্নটি আপনি করেছেন আপা, সেটা হচ্ছে রমজান আপনার রমজানের অপরাধ। তিনি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, পিতা মুজিবকে বুকে ধারণ করে। তার আসলে সে কি করেছে কি করে নাই সেটা ভিডিওতে প্রমাণ আছে। সে এতটুকুই তার অপরাধ, সে ছাত্রলীগ করছে এবং অস্তিত্বের লড়াইয়ে মাতৃভূমির জন্য সে রাজপথে ছিল। আমরা প্রত্যেকেই সজাগ দৃষ্টি করছিলাম, সজাগ দৃষ্টিভাবে আমরা রাজপথে ছিলাম। কারণ আপনারা জানেন যে তারা বিভিন্নভাবে উস্কাচ্ছিল। এই পিনাকি ভট্টাচার্য বিদেশে বসে বিভিন্নভাবে বিবৃতি দেয়, এই সাংবাদিক ইলিয়াস সহ এরকম এই জামাতের পাকিস্তানের প্রেতাত্মারা বিভিন্নভাবে বিবৃতি দিয়ে আসতেছে যে গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হবে, গোপালগঞ্জকে মাটির সাথে মিশে দেওয়া হবে। তারই পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জের সাধারণ জনগণ, সর্বস্তরের জনগণ রাজপথে ছিল। আমরা আসলে শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়ার জন্য, তারা শান্তিপূর্ণ সমাবেশ করলে আমাদের কোনো বাধা দেওয়ার কথা ছিল না, কিন্তু তারা এখানে আসে বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা, এটা পূর্বের থেকেই বলে আসতেছে আপা, দেখে আসছেন যে তারা উস্কিয়ে দিচ্ছিল তারা আমাদের বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স ভাঙবে, ই করবে। তো এইটার জন্য আমরা মূলত রাজপথে ছিলাম। আর রমজানের মূলত সে ছাত্রলীগ কর্মী ছিল, এজন্যই তারাকে নির্বিচারে গুলি করে, দেখেন মাত্র 2 মিনিটও হয় না, তাকে সুস্থ মানুষ ধরে নিয়ে গেছে, তাকে ধরে নিয়ে তাকে 5 মিনিটের মধ্যে তার মৃতদেহ চলে আসছে আমাদের কাছে। তো এটা আসলে ইনশাল্লাহ আমরা গোপালগঞ্জবাসী, ছাত্রলীগ 1948 সালের 4 জানুয়ারি থেকে
এই পর্যন্ত দেশের প্রতিটি গণতন্ত্রে আন্দোলনে ছাত্রলীগ ছিল এবং অগ্রণী ভূমিকা পালন করছে। আমরা ছাত্রলীগ, আমরা মরতে জানি। আপনারা দেখেন যে আমরা AK-47 এর সামনে দাঁড়িয়ে যুদ্ধ করেছি, আমাদের মরার ভয় নেই। আমরা ইনশাল্লাহ আমরা প্রস্তুত আছি, আমাদের ভাইদের রক্ত বৃথা যেতে আমরা দিব না।